আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন টু ব্রেক কওমি এডুকেশন সিস্টেম। আজকে কথা বলবো বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে কওমি শিক্ষা ব্যবস্থা বা কওমি এডুকেশন, কওমি ইকোসিস্টেম। এইটা আমি কেন বলছি, আমি এটা আপনাদেরকে যুক্তি দিয়ে প্রমাণ করব। তার আগে আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, 2 দিন আগে ববি হাজ্জাজ, যাকে অনেকে হাজ্জাজ বিন ইউসুফও মনে করে থাকেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু বেশ স্মার্ট একজন লোক, স্মার্টভাবে কথা বলেন। আমি তরুণদেরকে বলবো আপনারা তার ইউটিউব চ্যানেলটা ফলো করতে। যাই হোক, তিনি বলছেন যে আহ, তাকে একটা প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যে ব্রিটিশ আইন আছে, এটা কি বাংলাদেশের মুসলমানদের অধিকার লঙ্ঘন করে কিনা। আর তখন উনি অনেক কথা বলছেন যে আমাদের আসলে এই গণতান্ত্রিক সিস্টেমে হচ্ছে যে কোনো ধর্মকেই প্রাধান্য দেওয়ার সুযোগ নাই। মানে মানে যেটাকে বলে হচ্ছে যে সব ধর্মের সমান অধিকার। তখন উনি অনেক কথা বলছেন যে ব্রিটিশ আইন কেন টিকে গেল বাংলাদেশে, বা হচ্ছে যে পৃথিবীতে যে ফরাসি আইন আছে। সাধারণত আমরা জানি যে বিগত 200 বছরে বা 300 বছরে আপনি ধরেন পৃথিবীতে দুইটা বড় শক্তি ছিল, মানে যারা পৃথিবীব্যাপী যারা কলোনি করছে, তাদের মধ্যে ফরাসি কলোনি আর ব্রিটিশ কলোনি। আপনি যদি আজকের কানাডাতে যান, সেখানেও বিভিন্ন শহরে দেখবেন যে ফ্রেঞ্চ কিন্তু চলে। আমাদের ইউরোপে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। মানে ধরেন প্রথমে এই দেশের ক্ষেত্রে প্রথমে ইটালিয়ান, তারপরে ফ্রেঞ্চ, তারপরে ইংলিশ। সো ফ্রেঞ্চ ভাষা বা ফরাসি আইন এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই যেহেতু তারা রুল করছে, বাট নট ব্রিটিশদের মতো করে কম সংখ্যায়। আফ্রিকার অনেক দেশে তারা রুল করছে, বাট ব্রিটিশদের সাথে ব্রিটিশ আইনের পরে পৃথিবীতে, আজকের আধুনিক পৃথিবীতে যদি আপনি কলোনি খুঁজেন, তাহলে দেখবেন যে ব্রিটিশদের পরেই ফরাসি কলোনি। বিশেষ করে ফরাসিদের উত্থানটা বেশি হয়েছে ইউরোপে, আপনার ইউরোপ এবং আফ্রিকাতে উসমানীদের পতনের পরে। যে রাষ্ট্রগুলোতে উসমানীরা ছিল, সেই কিছু কিছু রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে, কিছু কিছু রাষ্ট্রে মানে সেটা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ফ্রান্স কিছু পাইছে, কিছু ব্রিটিশরা পাইছে। তো যাই হোক, এখন আমাদের দেশে যে ব্রিটিশ আইন প্রচলিত আছে, এখানে কিন্তু কিছু আইন ইসলামী আইন আছে। যেমন আপনি পারিবারিক আইন, উত্তরাধিকার আইন, তারপরে হচ্ছে যে আপনার বিয়ে শাদীর আইনের ক্ষেত্রে কিছুটা মুসলিম, অনেকটাই মুসলিম আইন ফলো করা হয়, কিছু কিছু মুসলিম আইনের সাথে সাংঘর্ষিকও আছে। তো আমি কেন বলছি যে এই আইনের জন্য, এই আইন টিকে থাকার জন্য বা ব্রিটিশ আইন টিকে যাওয়ার জন্য কওমি শিক্ষা ব্যবস্থা দায়ী, সেটার ব্যাখ্যাটা আমি এখন দিব। দেখেন, ব্রিটিশদের সাথে যখন আমরা হেরে গেলাম, আপনি যখন কোনো বিজাতির কাছে মিলিটারিলি, পলিটিক্যালি হেরে যাবেন, তখন কিন্তু আপনার লড়াইটা করতে হবে ইন্টেলেকচুয়ালি। অর্থাৎ আপনাকে যখন কোনো সিস্টেম চাপায় দেওয়া হয় যে ওই সিস্টেমে আপনি শাসিত হবেন, তখন সিস্টেমের বিরুদ্ধে যদি সরাসরি আপনি লড়াই না করতে পারেন, তখন কিন্তু সিস্টেমের ভিতরে ঢুকে আপনার লড়াই করতে হবে। কিন্তু এখানে সমস্যা হয়েছে যে কওমি মাদ্রাসায় যারা পড়ে, তারা আইন পেশায় আসতে পারে না। তাদেরকে খুব স্ট্রিক্টলি এই সমস্ত জায়গায় যেতে বাধা দেওয়া হয়। কিভাবে? ধরেন কওমি মাদ্রাসায় যদি কেউ পড়ালেখা করে, সে কিন্তু আপনার ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এখন সে যদি কায়দা করে আমার মতো আপনার হচ্ছে যে মানে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেয়, তারপরে সেখান থেকে আপনার হচ্ছে যে ইউনিভার্সিটিতে যায়, তাকে কিন্তু রেড মার্ক করে দেওয়া হয় যে এই লোক ব্রিটিশের দালাল, এই লোক হচ্ছে ইসলাম বিরোধী কাজে জড়িত, এ মোটামুটি গেছে, এ দিন থেকে বের হয়ে গেল, একে আমরা মাদ্রাসা থেকে বের করে দিলাম। কিন্তু এই আইনটা, এখন কথা হচ্ছে যে এই ছেলেটা যদি ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে যায়, সে যদি সেখান থেকে ল পড়ে, তারপরে সে যদি ইংল্যান্ডে যায়, সে ব্যারিস্টার হয়ে আসে, তখন কিন্তু বাংলাদেশের প্রচলিত যে কোনো আইনকে সে চ্যালেঞ্জ করতে পারে। সে এটা বলতে পারে যে বাংলাদেশের সংবিধান বলে যে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। এখন বাংলাদেশের অমুক আইন ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করে, তখন কিন্তু সেটার উপর ডিবেট হইতে পারে এবং আইনের মধ্যে সংশোধনী আসতে পারে। বাট এই যে ডিবেট করবে যেই লোকটা ইসলামী আইন বুঝে, একই সাথে প্রচলিত আইন বুঝে, সেই লোকটা কিন্তু ডিবেট করবে। এখন আমাদের যারা আইন প্র্যাকটিস করে, সাধারণত সবাই তো স্কুল কলেজে পড়েই এই পেশায় আসছে। সো তারা তো ভালো বুঝবেও না যে কোন আইনটা, যদিও তারাও ইসলামী আইন পড়ে, যেহেতু আমি বললাম যে ব্রিটিশ আইন যেটা আছে এটা মিক্সড, বাট পুরোপুরি আপনার ইসলামিক আইনও না, পুরোপুরি ব্রিটিশ আইনও না, এটা একটা মিক্সড আইনি ব্যবস্থা। তো তারা তো আর ইসলামের আইনটা অত বুঝে না, বা তারা ওইটা নিয়ে প্র্যাকটিসও করে নাই। সো প্রশ্ন তোলার মতো ব্যক্তি যেন তৈরি হয়, সেই তৈরি হওয়ার সুযোগটা কিন্তু কওমি মাদ্রাসার
যে ইকোসিস্টেম, যারা কওমি মাদ্রাসার সিস্টেমকে নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু এটা দিচ্ছেন না। তারা ওই যে শুরুর যুগে ব্রিটিশদের বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছিল যে ইংরেজি শেখা যাবে না, ইংরেজি শিখলে ব্রিটিশদের আনুগত্য হয়ে যাবে, তখন আমি ধরে নিচ্ছি যে তখন ওই সিদ্ধান্তটা ঠিক ছিল। বাট পরবর্তীতে দেখা গেল যে মুসলমানরা ইংরেজি না শেখার কারণে হিন্দুরা সেই সুযোগটা নিয়ে নিচ্ছে। যদি এমন হইতো যে আপনার এই অঞ্চলে এমন কেউ নাই যে ব্রিটিশদেরকে সহযোগিতা করবে, বা হচ্ছে যে ব্রিটিশরা একদম হচ্ছে যে আপনার মানুষ মানে কি বলে এটাকে, ওই শব্দটা ঠিক আমার মাথায় আসতেছে না, যে অসহযোগ যে আন্দোলন বা তারা রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়ে চলে যাবে, ওই রকম কিন্তু হয় নাই। দেখা গেছে যে মুসলমানরা না শেখার কারণে হিন্দুরা এই সুযোগটা নিয়ে আগায় গেছে। এখানে আরেকটা কারণ আছে। নর্মালি যেটা হয়, যে কোনো রাষ্ট্রে যেই শক্তিটা ক্ষমতায় থাকে, যখন উপনিবেশ আসে তখন কিন্তু বিরোধী শক্তিগুলোকে তারা কাজে লাগায়। এটা একটা স্বাভাবিক ঘটনা। তো সেই জায়গা থেকে হিন্দুরা ছিল ব্রিটিশদের ফার্স্ট চয়েস, বা হিন্দুদেরকে তারা পছন্দ করছে। হিন্দুরাও যেহেতু তারা মাইনর ছিল, তারা এই সুযোগটা কাজে লাগাইছে। বাট যখন দেখা গেল যে আমরা সেইভাবে পারতেছি না, তখন তো সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত ছিল। যে ঠিক আছে, আমরা তো যুদ্ধ করে ব্রিটিশদেরকে খেদাইতে পারি নাই, তাইলে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাই, গুরুত্বপূর্ণ জায়গায় যায়া তারপরে হচ্ছে যে আমরা আইন প্রণয়ন করি। আপনারা তো এটা 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 তো কেউ বলতে পারবে না যে বাংলাদেশের ধরেন 20-25 জন প্রধান বিচারপতি হয়েছে বাংলাদেশ হওয়ার পর থেকে। কোনো বিচারপতি কি মানে মাদ্রাসার ছাত্র ছিল না, কারণ কোনো মাদ্রাসার ছাত্র চাইলেও তাকে ওই জায়গায় যাইতে দেওয়া হয়নি। এইটা তো দূরের হিসাব। ধরেন কেউ যদি এই চিন্তাও করে, মানে কওমি মাদ্রাসার যে চিন্তাটা কতটা রক্ষণশীল, আপনার মানে পুরাতন যারা আছে তাদের, তরুণ আলেমরা এরকম না যে কেউ যদি হচ্ছে যে কওমি মাদ্রাসায় পড়ে সৌদি আরবে যায়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, সে সালাফি হয়ে যাবে, সে সে হানাফি আকিদা থেকে বের হয়ে যাবে, এই ভয়টাও তাদের মধ্যে আছে। এটা আমার কমেন্টে এক দর্শক বলছেন, এবং উনিও কওমি মাদ্রাসার ছাত্র। সো এখন এত কিছুর পরেও ধরেন 24-এ একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে দেখা গেল যে ইসলামী শক্তিটা রাষ্ট্রে অপ্রাসঙ্গিক, অর্থাৎ ইসলামিস্টরা, দাড়ি টুপিওয়ালারা সংসদে যাক, এইটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, সচিব পর্যায়ে আছে, তারা চায় না। কারণ তাদের মধ্যে তারা ইসলামের সৌন্দর্যটা তাদের কাছে স্পষ্ট না, বা তাদের কাছে ইসলামের ব্যাপারে একটা ভীতি আছে। সো ওই জায়গায়ও যখন লোক থাকলো না, এবং লোক না থাকার কারণে আপনার জামাত ইসলাম বলেন বা ইসলামী জোট বলেন, তারা হেরে গেল। এর পরেও কওমি মাদ্রাসার যারা উপরের মহলে আছেন, তাদের মধ্যে এই চিন্তাটা আসে নাই এখনও পর্যন্ত যে আমরা একটু 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 ভেবে চিন্তে আমরা আগাই, আমরা অগ্রসর হই, আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাই। তো এই জন্য আসলে আমার এই কথাগুলো বলা। আমি একটু হার্শ হয়ে যাচ্ছে কথাবার্তা, আমি একটু মানে কড়া কথা বলতেছি। আমাকে অনেকে বলতেছে যে আমার বিরুদ্ধে কাফেরের ফতোয়া আসতে পারে। দেখেন, আমার বিরুদ্ধে কাফেরের ফতোয়া আসলে আমি ভয় পাই না, কারণ আমার বিরুদ্ধে যে ফতোয়া দিবে তার বিরুদ্ধে কিন্তু আমি অটোমেটিক এআই অ্যাক্টিভেট করে রাখছি। মানে আমার বিরুদ্ধে কাফেরের ফতোয়া আসলে অটোমেটিক ওই জায়গায় কাফেরের ফতোয়া চলে যাবে। এবং আমি কিন্তু এই মুহূর্তে কোনো স্লো হব না, আমি ম্যাক্সিমাম থ্রাস্ট ব্যবহার করব। কারণ এই মুহূর্তে আমি টেক অফ করতে চাইতেছি। একটা প্লেন যখন টেক অফ করে তখন ইঞ্জিনের কিন্তু সে ম্যাক্সিমাম থ্রাস্ট ব্যবহার করে। সো এই মুহূর্তে আমি কওমি মাদ্রাসার ব্যাপারে কোনো ধরনের নরম তরম হব না। কারণ হচ্ছে যে আমি চাই আমার কথা তাদের গায়ে লাগুক এবং তারা চেঞ্জ করুক। তবে যদি আমি এটা বুঝতে পারি যে ওনারা চেঞ্জ করতেছেন, আমি এই ধরনের কোনো মেসেজ পাই যে ওনারা পরিবর্তন হইতে চান ভিতর থেকে, তখন কিন্তু আমি নরম হব, এবং আমি খুব ঠান্ডা মাথায় আরও পরামর্শ দিব। দেখেন, আরেকটা কথা বলে রাখি, অনেকে বলে যে আমি ভিউ পাওয়ার জন্য নাকি এসব কথা বলি। দেখেন, আমি যেখানে আসি, আপনারা তো জানেন যে আমি ইটালিতে থাকি। ইটালি আসার জন্য মানুষ মারা যায়। ইটালির ভিসার বিষয়ে যদি আমি ইনফরমেশন দিই, তাহলে কিন্তু আমার লাখ লাখ ভিউ হবে, এবং বাংলাদেশের সব শ্রেণীর মানুষই সেই ভিডিও দেখবে। বাট সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলি না, কারণ ওইগুলো নিয়ে কথা বলার মতো অনেক মানুষ আছে, এবং ওইগুলো নিয়ে কথা বলা আমার জন্য জরুরি না। আমি কথা বলতে চাই যে বিষয় নিয়ে কেউ কথা বলে না। এবং এই যে 1 কোটি মানুষ যারা কওমি মাদ্রাসার সাথে মানে সম্পৃক্ত, তাদের পরিবার, এই সবাই যে অর্থ কষ্টে আছে, এই জিনিসটা আমাকে পীড়া দেয়। আপনারা হয়তো বা শুনলে অবাক হবেন, আমি যখন উমরা করতে যাই বাইতুল্লাহ মক্কা শরীফে, আমি যখন যাই আল্লাহর কাছে দোয়া করি, তখন আমি এই দোয়াটা করছি, আল্লাহ, যে সমস্ত আলেমরা অর্থ সংকটের কারণে তোমার ঘর দেখতে আসতে পারে না, তুমি তাদেরকে অর্থ সংকট দূর করে দাও। সো ইট হার্টস মি, এটা আমাকে টাচ করে, এই জন্য আমি কথা বলি। কিন্তু আপনাদের যারা উপরের মহলে আছে, আমি নাম বলবো না, আমি জানি এমনও ব্যক্তি আছে যার নিয়ার অ্যাবাউট 100 ক্রোর, 100 কোটির কাছাকাছি সম্পদ আছে, কিন্তু সে সম্পদ দান করে না। তার ঢাকা শহরে 5 তলা বিল্ডিং কয়েকটা আছে, সে 8-10 লাখ টাকা ভাড়া পায়, কিন্তু
সে তার ওই অংশ দান করে না। সে মানে মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস, বাট সে ওইটাতে ব্যস্ত আছে। তার কাছে ওই জিনিসটা তাকে টাচ করে না, যে আমার অধীনস্থ ছাত্ররা কি করে খাবে, তাদেরকে একটু মানে গাইড দেয়, তাদেরকে ফাইন্যান্সিয়ালি একটু ফ্রিডম দেয়, ওইটা তারা বলে না। তারা বলেই না যে একটা ছাত্র 12-13 বছর পড়ার পর তার মা বাবা তাকে কত কষ্ট করে পড়ালেখা করা, এরপরে যে সে নিজেই চলতে পারবে না, তার বাবা মাকে সাপোর্ট করা তো দূরের কথা, এইগুলি নিয়ে কিছু বলে না। সো আমি চাই এগুলো নিয়ে তাদেরকে বলা হোক, এবং তারা নিজেদের সন্তানদেরকে, আমি জানি এই যে মামুনুল হক সাহেব, এই কওমি মাদ্রাসার যে লাগাম এটা কিন্তু তার হাতে। তার বড় ভাই মাহফুজুল হক সাহেব বেফাকের বর্তমানে বড় পদে আছে। তাদের, আমি মামুনুল হক সাহেবের ভাইগনার সাথে আমি পরীক্ষা দিয়েছি আলিয়া মাদ্রাসায়, সে ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে পড়ছে। মামুনুল হক সাহেবেরও ডক্টরেট ডিগ্রি আছে খুব সম্ভবত এশিয়ান ইউনিভার্সিটি থেকে, বা উনি ওইখানকার লেকচারারও। সো ওনারা ওনাদের আত্মীয় স্বজন, এবং আমি এরকম জানি যে একজন অনেকেই আছে এরকম, যে বাবা কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম, তার ছেলে মালয়েশিয়াতে শিক্ষায় গেছে, কেউ আল আজহারে গেছে, কেউ মদিনা ইউনিভার্সিটিতে গেছে। তাদের সন্তানদেরকে তারা হায়ার স্টাডিজের জন্য বাইরে পাঠায়, কিন্তু নর্মাল যারা গো বেচারা টাইপের, তারা আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিলে তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয়। এই ধরনের জুলুম, এর বিরুদ্ধে কিন্তু আমি কথা বলবো। এই ব্যাপারে কিন্তু আমার কাছে প্রমাণ আছে, বাট আমি বলতে চাই না। তো আমি, যারা আমাকে মনে করেন যে আমি কওমি বিদ্বেষী, বা হচ্ছে যে আমি আকাবের তন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, বিষয়টা ওরকম না। আমার কারোর ব্যাপারে আমার কোনো ধরেন যে অভিযোগ নাই, বাট আমার কথা হলো যে এই যারা বেচারা টাইপের, যারা তরুণ আলেম, যারা উচ্চশিক্ষা নিতে চায়, একটু ভালো থাকতে চায়, তাদের ব্যাপারে আপনারা সুযোগ দেন। তাদেরকে যদি অবহেলা করেন তাহলে কিন্তু আমি দিন দিন আরও কঠোর হব। সো আজকে এই পর্যন্ত। আর যে কোনো পরামর্শ আপনারা আমাকে দিতে পারেন, এবং আমি চাই যে একটা ভালো কিছু হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।